এভরিওয়ান, সো ফ্রম টুডে আজকে থেকে আমরা 15 গোল্ডেন রুলস অফ গ্রামার একটা সিরিজ চালু করছি, যেখানে প্রত্যেক দিন আমরা দুটো বা তিনটে করে গ্রামারের নতুন নতুন রুলস শিখব। তো আজকের যে টপিকটা সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তার উপরে বেস করে টপিক। তো যেসব কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেখানে যে এরর কারেকশন পার্টটা থাকে, যেটা অনেকটা ডিফিকাল্ট মনে হয় সবারই কাছে, তো সেই এরর কারেকশন পার্টটা তোমরা যদি এই রুলসগুলো ফলো করো তাহলে অনেক ইজি হয়ে যাবে। তো লেটস, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো আমি এক্সাম্পল লিখে রেখেছি। তো দেখো, প্রথম এক্সাম্পলটা যেটা আছে বলছে দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার আর ডেড, আর এখানে বলা হচ্ছে দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ইজ ডেড। তো দেখো, দুটো এক্সাম্পলই একদম মোটামুটি সেম, একটু পরিবর্তন আছে, কিন্তু এখানে কি থাকবে, এক্সামে এখানে একটা গ্যাপ থাকবে, যেখানে আমি ভার্বগুলো লিখে রেখেছি, একটাই আর হচ্ছে, একটাই ইজ হচ্ছে। তাহলে দেখো, প্রথমটাতে আমি ইজ লিখছি, পরেরটাতে আর বসাচ্ছি, প্রথমটাতে আমি আর বসাচ্ছি, পরেরটাতে ইজ বসাচ্ছি। কিন্তু এটা কেন হচ্ছে? তাহলে প্রথম যে সেন্টেন্সটা সেটা একটা প্লুরাল সেন্স এক্সপ্রেস করছে, এবং সেকেন্ড সেন্টেন্সটা একটা সিঙ্গুলার সেন্স দিচ্ছে। কিন্তু আগে তুমি ভালোভাবে যদি দেখো যে দুটো সেন্টেন্সই কিন্তু প্রায় সেম, এখানে একটা বেসিক ডিফারেন্স আছে। এখানে হচ্ছে দেখো, এখানে আমি লিখছি দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার, তো আমি লিখছি দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার। তো এখানে যে ডিফারেন্সটা আছে বেসিক, সেটা হলো একটা দায়ের, দ্যাট ইজ একটা আর্টিকেলস এর ডিফারেন্স এখানে আছে, বাকি কিন্তু দুটো সেন্টেন্সই সেম। তো এরকম সেন্টেন্স সাধারণত দিয়ে থাকে, এবং তোমরা সাধারণত দ্বিতীয় এক্সাম্পলটা এক্সামে দেখবে, যেখানে তোমাদের গ্যাপ দিয়ে দেবে এবং কিছু অপশনস দেবে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার করে, এবং তোদের তার মধ্যে থেকে একটা তোমাকে চুজ করতে হবে। তো বেসিক্যালি যেহেতু এখানে অ্যান্ড লেখা আছে, তো সবাই এটাকে প্লুরাল ভেবে এখানে আর লিখে দেবে। বাট ভালোভাবে যদি দেখো, তাহলে এখানে দেখো বলছে দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোজফার। তো এখানে অ্যাকচুয়ালি পোয়েট আর ফিলোজফার দুজন আলাদা ব্যক্তি, সেই জন্য এখানে প্লুরাল ভার্ব ইউজ হচ্ছে। কিন্তু এখানে দ্য পোয়েট অ্যান্ড ফিলোজফার একই ব্যক্তি, একই ব্যক্তি, সে একই সাথে পোয়েট এবং সে ফিলোজফারও, সেই কারণে এখানে কিন্তু ইজ ব্যবহার করছে। তাহলে এগুলো তোমরা বুঝবে কি করে? এগুলো বোঝার একটা, এটা যে রুলসটা সেটা হচ্ছে, দেখো, দ্য নাম্বার অফ ডিটারমাইনার্স ইন্ডিকেট দ্য নাম্বার অফ পার্সন। তো একটা সেন্টেন্সে যতগুলো ডিটারমাইনার্স থাকবে, ঠিক ততগুলোই সেখানে ততজন ব্যক্তির কথাই বলা হবে। তো এখানে দেখো, ডিটারমাইনার্স বলতে ডিটারমাইনার্সের ভেতরেই একটা পার্ট হয় আর্টিকেলস, ঠিক আছে? ডিটারমাইনার্সটা একটু ডেপথে গিয়ে আলোচনা করা হয়। তো ডিটারমাইনার্সের ভেতরে আর্টিকেলস ডিটারমাইনার্সের একটা পার্ট। তো সাধারণত তোমরা যখনই এরকম কোশ্চেন সলভ করতে যাবে, তখন জেনে রাখবে আহ, যতগুলো আর্টিকেলস দেখতে পাবে, যেমন এখানে দেখো দুটো আর্টিকেলস আছে, তো দুটো আর্টিকেলস আছে মানে দুটো লোকের কথা এখানে বলা হচ্ছে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে দেখো একটাই আর্টিকেলস আছে, তার মানে এখানে একটা লোকেরই দুটো আলাদা আলাদা কোয়ালিটির কথা বলা হচ্ছে, এই জন্য সেকেন্ড সেন্টেন্সটা সিঙ্গুলার হচ্ছে এবং প্রথম সেন্টেন্সটা প্লুরাল হচ্ছে। চলো এরকম আর একটা এক্সাম্পল আমরা দেখি। তাহলে দেখো, এখানে আমি দুটো এক্সাম্পল নিয়েছি, এবং এখানে তোমরাই বলবে যে কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে, মানে কোনটা সিঙ্গুলার হবে, কোনটা প্লুরাল হবে। তাহলে দেখো, প্রথমটা দ্য রাইটার অ্যান্ড এডিটর ড্যাশ কামিং, সেকেন্ড ওয়ান ইজ দ্য রাইটার অ্যান্ড দ্য এডিটর ড্যাশ কামিং। তো দেখো, আমি প্রথমে বলেছিলাম যে যতগুলো আর্টিকেলস হবে সেই সেন্টেন্সে ততগুলো ব্যক্তিকে ইন্ডিকেট করবে। তো এখানে দেখো তোমরা, প্রথম সেন্টেন্সে কটা আর্টিকেলস আছে? প্রথম সেন্টেন্সে কিন্তু একটাই আর্টিকেল, দা রাইটার অ্যান্ড এডিটর। তো এখানে আসলে একজন ব্যক্তির কথাই বলা হচ্ছে, যিনি একসাথে রাইটারও এবং এডিটারও। তো যেহেতু একজন ব্যক্তির কথাই বলা হচ্ছে, সেই কারণেই এখানে কিন্তু কি হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। তো এখানে কিন্তু আমরা ইজ কামিং করব। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে যদি দেখো, দ্য রাইটার অ্যান্ড দ্য এডিটর, দ্যাট মিনস এখানে দুটো আলাদা ডিফারেন্ট লোক আসছে, দুটো লোক আসছে, কিন্তু একজন রাইটার আসছেন এবং একজন এডিটর আসছেন, এই জন্য দুটো লোক যেহেতু আসছে, তাই জন্য এটা হয়ে যাবে বহুবচন, দ্যাট ইজ প্লুরাল, দ্যাট ইজ ওয়াই এখানে আমরা আর ব্যবহার করব। তো প্রথম রুলস এটাই হলো কি, যতগুলো ডিটারমাইনার্স থাকবে ঠিক ততগুলোই ব্যক্তিকে ইন্ডিকেট করা হবে। তো ডিটারমাইনার্স দেখে আমাদের বুঝে নিতে হবে যেখানে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব হবে কি প্লুরাল ভার্ব হবে। তো এটা হয়ে গেল প্রথম রুলস। নাও সেকেন্ড রুলের দিকে আমরা যাব। সো দ্য সেকেন্ড রুলস,
আহ, কিছু কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। সে তার মানে সেই কালেকটিভ নাউনগুলোর সাথে কখনো কখনো সিঙ্গুলার ভার্ব বসে, কখনো কখনো প্লুরাল ভার্ব বসে। তো সেগুলো তার সেন্সের উপর ডিপেন্ড করছে। সাপোজ আমি একটা গল্প বলছি। ধরো তোমার ফ্যামিলিতে তোমরা আলোচনা করছো যে কোথাও তোমরা ঘুরতে যাবে, ঠিক আছে, গরমের ছুটিতে। এবার তুমি বললে আমি সিমলা যাব, বাবা বলছে না না আমি তো দার্জিলিং যাব, মা বললো না আমি তো রাম মন্দির দেখতে যাব, আর তোমার বোন বলছে না আমি তো বাইরে ফরেন কান্ট্রিতে ঘুরতে যাব। তো এই যে তোমরা একটা ডিসিশনটা কিন্তু নিতে পারলে না, এক একজন এক এক রকম ডিসিশন নিলে তো ডাইভার্স সিচুয়েশন একটা তৈরি হলো। তাহলে আলাদা আলাদা ওপিনিয়ন আসলো সবারই কাছ থেকে। তো একটা সিঙ্গেল ওপিনিয়নে তোমরা কিন্তু আসতে পারলে না। তো এই যে আলাদা আলাদা ওপিনিয়ন আসলো, একটার থেকে বেশি ওপিনিয়ন আসলো। তো সেই জন্য যেহেতু একটার থেকে বেশি ওপিনিয়ন আসছে, তাই জন্য একটা প্লুরাল সেন্স আসছে, একটা বহু বচন। কিন্তু সাপোজ ধরো তোমরা ডিসাইড করলে একটা ফ্যামিলিতে কি সবাই মিলে, তোমার বাবা বলল ঠিক আছে আমরা সিমলা যাব, এবং তোমরা সবাই এগ্রি করে গেলে কি হ্যাঁ ঠিক আছে চলো আমরা সবাই মিলে সিমলা ঘুরতে যাব গরমের ছুটিতে। তো দেখো এই দ্বিতীয় সিচুয়েশন এরকম হলো যে তোমরা কিন্তু সবাই মিলে একটা ইউনাইটেড একটাই ডিসিশন নিলে। তো যখন ডিসিশনটা ইউনিফাইড হবে, মানে একটাই ডিসিশন হবে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কালেকটিভ নাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু যখন এই ডিসিশনটা তোমরা নিতে পারবে না, আলাদা আলাদা ডিসিশন হবে, সেই ক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব বসবে। দেখো এরকমই আমি একটা এক্সাম্পল নিয়েছি। ফার্স্টে কি বলছে, দ্য ফ্যামিলি হ্যাজ ডিসাইডেড টু গো টু সিমলা। তো এখানে ফ্যামিলি ডিসিশন নিয়েছে কি তারা সিমলা ঘুরতে যাবে। তার মানে ফ্যামিলি মেম্বারে যতজন আছে সকলে মিলে একটা সিঙ্গেল ডিসিশন নিতে পেরেছে। সেই জন্য এখানে ভার্ব কিন্তু বসছে হ্যাজ। তো তবে এটা জেনে রাখতে হবে, দেখো হ্যাভ আর হ্যাজ, তো হ্যাভ কিন্তু প্লুরালের সাথে ইউজ হয়, অ্যান্ড হ্যাজ ইউজ হয় সিঙ্গুলারের সাথে। মানে হ্যাজ সিঙ্গুলার কে ইন্ডিকেট করে, এক বচনকে ইন্ডিকেট করে, হ্যাভ কিন্তু বহু বচনকে ইন্ডিকেট করে। সেই জন্য এখানে যেহেতু ফ্যামিলি একটা নির্দিষ্ট ডিসিশনে যেতে সক্ষম হয়েছে, তার মানে একটা সিঙ্গেল ডিসিশন এখানে নিতে পেরেছে, সেই জন্য কিন্তু এখানে ভার্ব হিসাবে একটা সিঙ্গুলার ভার্ব দ্যাট ইজ হ্যাজ ইউজ হয়েছে। কিন্তু এখানে দেখো দ্য ফ্যামিলি হ্যাভ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, কিন্তু পরের সেন্টেন্সে বলা হচ্ছে ফ্যামিলি তাদের ওপিনিয়নে এক থাকতে পারেনি, তারা কিন্তু আলাদা আলাদা ওপিনিয়ন জানিয়েছে। সেই কারণেই কিন্তু এখানে হ্যাজ না বসে হ্যাভ বসছে। তার মানে এখানে যে ওপিনিয়ন সেটা কিন্তু ইউনিফাইড নয়, আলাদা আলাদা ডিসিশন নিচ্ছে। যেমন তুমি বলছো দার্জিলিং, বাবা বলছে সিমলা, তো আলাদা আলাদা ডিসিশন নিচ্ছ, সেই কারণেই কিন্তু এখানে প্লুরাল ভার্বটা বসছে। তো এরকম কিছু শব্দ যেগুলোর ক্ষেত্রে তোমাদের বুঝতে হবে কি এখানে যে ডিসিশনটা নেওয়া হচ্ছে সেটা কি সিঙ্গেল ডিসিশন নাকি আলাদা ডিসিশন নিচ্ছে, ঠিক আছে। আর এরকম যে শব্দগুলোর ক্ষেত্রে এটা ইউজ হয়ে থাকে, অ্যাপ্লাই হয়ে থাকে এই রুলসটা, সেগুলো হচ্ছে যেমন ধরো একটা তো হয়ে গেল ফ্যামিলি, একটা হয়ে গেল জুরি, একটা হলো বেঞ্চ। এবার বেঞ্চ মানে যে বসার বেঞ্চ সেটা কিন্তু না, হাইকোর্টে সুপ্রিম কোর্টে যে বেঞ্চগুলো বসে, মানে গ্রুপ অফ জাজেস যেগুলো হয় তাদেরকে যে বেঞ্চ বলা হয় সেটা। তারপরে একটা হয় টিম। তো এইগুলো কিছু কালেকটিভ নাউন যেগুলোর ক্ষেত্রে এই রুলসটা কিন্তু অ্যাপ্লাই হয়। তো এরা যদি কোনো ডিসিশন ইউনিফাইড সকলে মিলে একটা ডিসিশন নেয়, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। এবং যদি তারা ডিসিশন নিতে না পারে, সবারই যদি আলাদা আলাদা মত আসে, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব ইউজ হয়। যেমন ধরো ইন্ডিয়া যদি একটা ম্যাচ জিতেছে, তো সেক্ষেত্রে কি নাউন কি ভার্ব ইউজ হবে? যেহেতু তারা ম্যাচ জিতেছে, কিভাবে জিতলো, তারা সবাই একসাথে হয়ে খেলেছে, সেই জন্যই ম্যাচটা জিতেছে। তো সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্বই ইউজ হবে। তো দিস ইজ দ্য সেকেন্ড রুলস, যেখানে কিছু কালেকটিভ নাউন হয় যেমন ফ্যামিলি, জুরি, বেঞ্চ, টিম, জুরিসডিকশন। দিজ আর দ্য কালেকটিভ নাউন যেগুলো কালেকটিভলি সিঙ্গুলার নাউন নেয়, আর যখন ডাইভার্স হয়ে যায়, ডিভাইডেড হয়ে যায়, তখন কিন্তু প্লুরাল ভার্ব নেয়। ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।